জানেন তো, এই রোজই যা পত্রিকা বা সংবাদপত্রে পড়ছি বা টিভিতে দেখছি, তা দেখে মনে হচ্ছে যে সমগ্র ব্যবস্থাটাই আগা পাঁচতলা ভুল। সে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থাৎ এর পিছনে যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকে ঘিরে যে ব্যবস্থাগুলো গড়ে উঠেছে, এই দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন না হলে কিছুতেই আমরা এর থেকে পরিত্রাণ পাব না। ধরা যাক যে আজকে যে বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা, একটা অবিশ্বাসের আবহাওয়া সর্বত্র এবং অসম প্রতিযোগিতার আবহাওয়া এবং ইগোর লড়াই, প্রভাব প্রতিপত্তির তীব্র আসক্তিজনিত দ্বন্দ্ব ঘরে বাইরে সমাজে, দেখুন এর একটা সার্বিক চেহারা হচ্ছে রাজনীতিতে। আজকে হঠাৎ মনে পড়ল এই কাগজ পড়তে পড়তে, দেখুন মহারাষ্ট্রে নির্বাচন হলো। সিন্ধে এবং বিজেপি গোষ্ঠী আর অজিত পাওয়ারের যে গোষ্ঠী, তারা মিলে আজকে ইলেকশনে ব্যাপক ফল করেছেন। কংগ্রেস এবং মহাগাড়ি জোট ধরাশায়ী প্রায়। তারপরেই খবরে পড়লাম যে মুখ্যমন্ত্রী কে হবে তাই নিয়ে ভিতরে ভিতরে টানাপোড়েন চলছে। যারা একত্রে লড়ল নির্বাচনে জেতার জন্য আরেক পক্ষকে ধরাশায়ী করতে, নির্বাচনে জিতে আসার পরেই এবার নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে এবং ক্ষমতার অলিন্দে কে প্রধান ভূমিকা নেবে, কে মুখ্যমন্ত্রীর পদ নেবে, সেইটা নিয়ে এখন কিন্তু টানাপোড়েন চলছে। বিজেপি বলছে যে ফাড়নাবিসের জন্যই এত ফাল হয়েছে। ওদিকে সিন্ধে গ্রুপ বলছে মহিলাদের জন্য যে প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন তার প্রভাব। অজিত পাওয়ারের গ্রুপ তার মতো করে যুক্তি দিচ্ছে। এবারে বলুন, গোড়াতেই মূলেই রয়েছে প্রত্যেকের নিজের ধারণা যে আমার প্রাধান্যটাই একদম প্রবল থাক, আমি ক্রীড়নক হয়ে উঠি, অর্থাৎ মুখ্যমন্ত্রিত্বের আসনটা পেলেই। আপনি বলুন, এই দর কষাকষি, এই হিসেব, এইরকম একটা শর্ত নিয়ে যখন মানুষের ভিতরে, বিশেষ করে রাজনীতির মাথায় যারা থাকেন, তারা দেশের দণ্ডমুণ্ডের কর্তা হন, তাদের মনোভাবের মধ্যেই যদি ব্যবসায়িক মনোভাব থাকে এবং সেই মনোভাব নিয়ে একটা দেশ কি করে চালাবে, একটা নতুন প্রজন্মের মধ্যে যে নতুন একটা বোধ, একটা নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থ কর্ম, যেটা আমাদের সনাতন ধর্মের মূল কথা, মূল সুর, আর সনাতনপন্থী যে সমস্ত রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেও এই আসলে তাদের ইন্দ্রিয় প্রাধান্য, যে তাদের যে সমস্ত গতিবৃত্তি, সেটাই রাজনীতির মুখ্য ভাগে। এই বোধ দিয়ে কখনো নিরপেক্ষ, নির্মোহ, নিরাসক্ত, উদার, সব কিছুকে নিয়ে সমস্ত কিছুর মধ্যে হারমোনি প্রতিষ্ঠা করে রাজনীতি করা সম্ভব? গোড়াতেই রয়েছে একটা ভুল জীবন দর্শন। ব্যক্তিগত জীবনের মধ্যেই রয়েছে এই ক্ষমতার আসক্তি এবং ক্ষমতাকে ঘিরে ঠান্ডা লড়াই, কখনো প্রকাশ্যে লড়াই,
কখনো দলত্যাগ, কখনো একে অপরের বিরুদ্ধে একটা অসম যুদ্ধ, বাকযুদ্ধ। আপনি বলুন, প্রতিদিন যদি এই চেহারা ফুটে ওঠে, আর এখন তো টিভির দৌলতে আমরা সবাই দেখি, তাহলে এর কি প্রভাব জনজীবনে, এবং সেই প্রভাব প্রজন্মের পর প্রজন্মের মধ্যে। সুতরাং এই আবহাওয়া, এই পরিস্থিতি দেশের মধ্যে, এই মানসিকতা যে প্রাদুর্ভাব, তার মাথায় রয়েছেন যারা দণ্ডমুণ্ডের কর্তারা, রাজনৈতিক দলের শাসকরা, শাসক দলেরা বা বিরোধী দলেরাও, তারা এর প্রবর্তক। এবং এই মূল্যবোধ দিয়ে ভারতের গণতন্ত্রের গর্ব করি আমরা। এলন মার্কস বলেছেন এই নির্বাচনকে ঘিরে, যেটা আমেরিকা সম্ভব না, এত লক্ষ কোটি জনসাধারণের ভোট একদিনে হয়ে গেল ইত্যাদি। এগুলো সব বাইরের দিক, বাইরের সাফল্য, বাইরের ব্যবস্থাপনা। ভিতরের চেহারাটা কত নগ্ন। এই দিয়ে একটা উন্নত উজ্জ্বল সভ্যতা, সনাতন ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষের সেই ইতিহাস আমরা জানি। সনাতন ভারতবর্ষের সেই গণতন্ত্রের ভিত্তিটা আমরা জানি। আমরা পড়েছি কি, সনাতন ভারতবর্ষের যে রোবাস্ট সিভিলাইজেশন ছিল, যখন তার জিডিপি ছিল সারা পৃথিবীতে 1 নম্বর, সেই সময় শিক্ষা ব্যবস্থাটা জানি। তৃণমূল স্তরে শিক্ষা ব্যবস্থার ভিত কোথায় ছিল? মানুষের নৈতিকতা, আধ্যাত্মিক বোধ, পরাৎপরতা, তারপরে তার যে পরার্থবোধ। আমরা কি সেই ইতিহাস জানি? আমরা জানি ব্রাহ্মণ্যবাদের সময় কি হয়েছিল। সুতরাং আমরা নিন্দুকেরা, পাশ্চাত্য প্রেমিকেরা আর পাশ্চাত্য অনুকরণকারীরা আজ দেশের সমস্ত ব্যবস্থার মধ্যে চালিকা শক্তি হয়ে উঠেছে, আর তাদের কল্যাণে আমাদের দুর্দশার শেষ নেই। সুতরাং এই মেকি গণতন্ত্র, আর এই যে মেকি মূল্যবোধ, আর এই যে চোখ ধাঁধানো এই যে সাফল্য ভোটের নিরিখে, এর অবসান যদি না হয়, এই দৃষ্টিভঙ্গির যদি অবসান না হয়, আমাদের নতুন প্রজন্মের মধ্যে কোথাও কোনো নিঃস্বার্থ, সত্যিকারের পরার্থবোধ, নিষ্কাম কর্ম, উদার জীবনবোধের কোনো দৃষ্টান্ত কোথাও থাকবে না। এবং যে সকল চিন্তাকে কেন্দ্র করে এই রাজনৈতিক আবর্তের মধ্যে সমস্ত সিস্টেমটা চলছে, এর কোথাও একটা অবসান হওয়া চাই। এবং সেটা সংবিধান পরিবর্তন করে হোক, নতুন গণতন্ত্রের মডেল হোক, জনগণই একমাত্র শেষ কথা। একটা বৃহত্তর জনমানসের মধ্যে সেই প্রাচীন ভারতবর্ষের সমস্ত জিনিসগুলো একদম নির্মোহ দৃষ্টিতে, উদার দৃষ্টিতে, নিজের মনের মধ্যে কোনো প্রারব্ধ সংস্কার না রেখে যদি আমরা তার চর্চা করি, অনুশীলন করি, দেখব তার মধ্যেই রয়েছে সকল সমস্যার সমাধান। সুতরাং কোনো আস্থা নেই, কোনো আশ্বাস নেই এতে। হয়তো বাহ্যিক দৃষ্টিতে ভারতবর্ষ একটা বিশ্বের 3 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগোচ্ছে, এটা হচ্ছে বাইরের দিক। তার জিডিপি হয়তো অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বাইরের দিক। মানুষের অন্তর্জগৎ দেউলিয়া হয়ে গেছে। যারা বড় বড় কথা বলছেন তারা ওইখানে আসন নিয়ে লড়াই করছেন, মুখ্যমন্ত্রিত্বের আসন নিয়ে। তারপরে এবার মুখ্যমন্ত্রী যাও বা কোনো রকমে জোড়াতালি দিয়ে ঠিক হয়ে গেল, তারপরে মন্ত্রিত্বের লড়াই। এই আসক্তি থেকেই আসে তো দুর্নীতি, অন্যায়, দুরাচার। আসক্তি মূলেই রয়েছে, এই আসক্তিবোধের মূলেই রয়েছে এই সমস্ত সমস্যার বীজ। এ তো গভীর মনস্তত্ত্বের কথা। এর জন্য
যৌক্তিক বিশ্লেষণ সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝানোর দরকার নেই। সুতরাং আমাদের বুঝতে হবে মানুষকে যে এ দিয়ে হবে না, এবং পড়লে পরে মন খারাপ হয়ে যায় যে আমাদের কাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ, দেশের নিয়তি, দেশের শাসনভার। তাদের মধ্যে ক্ষমতার এই লড়াই যদি থাকে, কেন আমরা ভারতবর্ষের ইতিহাস, অতীতের ইতিহাস পড়িনি? আমাদের সেই প্রজানুরঞ্জক রাজাদের ইতিহাস পড়িনি? আমরা পড়িনি সেগুলো। যারা পড়েননি, যারা পাশ্চাত্যের চশমা পড়ে ভারতবর্ষকে বিকৃত করছেন, ছোট করছেন, মধ্যযুগের ভারতবর্ষকে তুলে দিচ্ছেন, ভারতবর্ষের সেই সুপ্রাচীন সভ্যতাকে যারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন, তাদের প্রারব্ধ সেই সমস্ত ইউরোপীয় সমাজতত্ত্বের সংস্কারকে প্রতিষ্ঠা করার জন্য তাদের উপর বিশ্বাস করে ভারতের একটা ব্যাপক সংখ্যক জনগণ মিসগাইডেড হচ্ছেন, বিপথে চালিত হচ্ছেন। এর থেকে বেরিয়ে না আসলে আমাদের মুক্তি নেই। সুতরাং এই মেকি গণতন্ত্র, তার পিছনে এই মেকি ভ্রান্ত দৃষ্টিবোধ, জড়বাদী দৃষ্টিবোধ, ভোগবাদী দৃষ্টিবোধ, আর সেই তারাই রাজনীতির চালিকা শক্তি হচ্ছে, এটার অবসান হওয়া দরকার। না হলে কোনো সমস্যার সমাধান নেই। দল পাল্টাবে, শাসক পাল্টাবে, ঘুরে ফিরে সেই জিনিস আসবে। স্বাধীনোত্তর কাল থেকে তো এই অভিজ্ঞতার সাক্ষী আমরা। সুতরাং আমাদের আনুগত্য কোনো নির্দিষ্ট দলের প্রতি নয়, আমাদের আনুগত্য ভারতবর্ষের সেই সুপ্রাচীন ঐতিহ্যের প্রতি। সেটাকে আধুনিক পরিস্থিতিতে সমস্ত কিছুর মধ্যে ফিরিয়ে আনতে হবে।